আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের। আমরা প্রথম একটা লেকচার করেছি, তো সেটার সূত্র ধরে হচ্ছে আমরা পরবর্তী আহ, যে টপিকগুলো আমরা আজকে কভার করব সেগুলো হচ্ছে আমরা প্রথমে একটু ওভারভিউ নেই। আমরা আজকে রেশনাল ফাংশন, ইনভার্স ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন কিভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। এরপর হচ্ছে স্লোপ অফ ফাংশন, লিনিয়ার, নন লিনিয়ার। এরপর হচ্ছে লিনিয়ার ফাংশনের স্লোপ, নন লিনিয়ার ফাংশনের স্লোপ আমরা নির্ণয় করব। তো আজকে যখন আমরা ক্লাস শুরু করব, আমরা কনসেপ্ট অ্যাজ ইউজুয়াল কনসেপ্টগুলো দেখব। কনসেপ্টগুলো রিভিউ করার পর হচ্ছে সেগুলো এক্সাম্পল দেখব। সেগুলো থেকে হচ্ছে কিভাবে ফাংশনাল ফর্মগুলোকে আইডেন্টিফাই করা যায় সেগুলো আমরা শিখব। এবং হচ্ছে বাংলাদেশের ডেটা দিয়ে হচ্ছে কিভাবে প্রত্যেকটা টপিক হচ্ছে আমরা কভার করতে পারি সেটা হচ্ছে আজকে আমাদের এই লেকচারে পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আসি, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন হচ্ছে দুটো পলিনোমিয়াল ফাংশন। দুটো পলিনোমিয়াল ফাংশন হচ্ছে আমরা গত ক্লাসে কভার করেছি। সো এফ অফ এক্স হচ্ছে আমার একটা রেশনাল ফাংশন। আমি প্রথমে বলে নিই, আমরা হচ্ছে পিওর ডেফিনেশন গুলো দেখবো, ম্যাথমেটিক্যাল নোটেশন গুলো দেখবো এবং হচ্ছে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। পরবর্তীতে হচ্ছে আমরা ইকুয়েশনে বা ফর্মুলাতে হচ্ছে ট্রান্সফার করব সহজভাবে বোঝার জন্য। সো রেশনাল ফাংশনের হচ্ছে একটা রেশিও বা অনুপাত, দুটা পলিনোমিয়াল ফাংশনের অনুপাত। পি অফ এক্স এটা একটা পলিনোমিয়াল ফাংশন, কি অফ এক্স এটা অন্য একটা পলিনোমিয়াল ফাংশন। সো এই দুটো রেশিও আমাকে যে ফাংশনটা দিবে এই ফাংশনটাকে আমরা বলছি হচ্ছে রেশনাল ফাংশন। সো এখন একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে ধরেন আমি কোনো একটা ফাংশনকে এভাবে লিখছি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি এভাবে লিখছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা অফ করতে হবে। সাপোজ 10 কোন একটা ফাংশনের ভ্যালু, ফাংশনাল ফর্মের ভ্যালু আসলো 10 এবং হচ্ছে আমি নিচে হচ্ছে দিলাম হচ্ছে 0। সমস্যাটা হবে কি, আমি যদি কোনো ফিনিট কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ডিভাইড করি সেটা হচ্ছে আনডিফাইন্ড একটা আমাকে ভ্যালু দিবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে শর্ত হিসেবে লেখা আছে কিউ অফ এক্স ক্যান নেভার বি ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ নিচের যে পলিনোমিয়াল ফাংশনটা এটা কখনো শূন্যের সমান হবে না। এটাই হচ্ছে রেশনাল ফাংশনের শর্ত। সো তাহলে আমরা অলরেডি ডোমেইন পড়ে আসছি, তাহলে ডোমেইনের ডেফিনেশনটা এখানে কি? ডোমেইন এক্সক্লুডস অল ভ্যালুস ওয়্যার দ্য ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে হচ্ছে আমরা কোনটাকে বলতেছি, আমরা নিচেরটাকে ডিনোমিনেটর বলছি, ডিনোমিনেটর ইকুয়াল 0, অর্থাৎ ডিনোমিনেটর শূন্যের সমান হওয়া যাবে না। তার কারণ কি, এটা যদি শূন্য সমান, এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে আমার পুরো আইডেন্টিটিটা একটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের একটা রেশনাল ফাংশন। আমরা রেশনাল ফাংশনের একটা গ্রাফ দেখার চেষ্টা করি। সো আমরা গ্রাফটা বুঝি। আমি এক্স অ্যাক্সিসে হচ্ছে প্রাইস দেখাচ্ছি, এক্স অ্যাক্সিসে প্রাইস এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কোয়ান্টিটি শো করছি। তাহলে বিভিন্ন প্রাইসের এগেইনস্টে বিভিন্ন কোয়ান্টিটি আমাকে যেই একটা গ্রাফ দিচ্ছে, এটাই হচ্ছে একটা রেশনাল ফাংশনের গ্রাফ। এখন আমরা দেখব আসলে কিভাবে একটা রেশনাল ফাংশন আমরা বিল্ড করতে পারি এবং সেই রেশনাল ফাংশন থেকে আসলে আমরা কি টেক অ্যাওয়ে লেসনস আজকে নিতে পারি। আমাদের সবার বোঝার সুবিধার জন্য হচ্ছে আমরা হচ্ছে সহজ বাংলাদেশের জন্য মাঝে মাঝে যেটা হচ্ছে আমরা সবসময় খেতে পারি না, সিজনে খেতে পারি কিন্তু দাম অনেক বেশি থাকে, ওই জন্য সবার ক্রয় ক্ষমতার অনেক বাইরে থাকে, হিলসা ফিশ। ওকে, আমরা একটা টেবিল দেখি, বাম পাশে দেখা যাচ্ছে
কত সাপ্লাই বাজারে এসছে, ধরেন এটা হচ্ছে একটা কারণ বাজারের আমরা হিসাবটা করছি। বাজারে কতটুকু সাপ্লাই আসছে, সাপ্লাইটাকে আমরা বলছি হচ্ছে কিউ, এবং এটার ইউনিট হচ্ছে টন। বিভিন্ন সাপ্লাই অ্যামাউন্ট দেওয়া আছে, দেখা যাচ্ছে সাপ্লাই অ্যামাউন্ট ধীরে ধীরে বাজারে বাড়ছে, অর্থাৎ 10 থেকে বেড়ে 20 এবং সেটা সর্বশেষ 60-তে আসলো। এবং ডান পাশের কলামে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইলিশ মাছের প্রাইস, প্রতি কেজি ইলিশ মাছের প্রাইস কত। অর্থাৎ দেখা যাচ্ছে আমার যখন সাপ্লাই কম থাকে তখন আমার প্রাইস বেশি থাকে, এবং আমার সাপ্লাই যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমার প্রাইসটা কমে যাচ্ছে। ওকে, এখন আমি কিভাবে, আমরা যেটা পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন কি জিনিস? রেশনাল ফাংশন, তো আমরা প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কিউ এবং পি, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কত আসে, আমরা একটু এখান থেকে ক্যালকুলেশন করে দেখি। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার কিউ হচ্ছে 10, আমার পি হচ্ছে 12। তাহলে আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি, দুটোকে যদি আমি একটু মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসতেছে, আমার আসতেছে হচ্ছে 12,000। আচ্ছা, যদি আমি পরের কোয়ান্টিটি এবং প্রাইসকে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে 6 times 2 12,000। ওকে, এরপর এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা কিউ এবং প্রাইসকে আমি মাল্টিপ্লাই করলে আমি 12,000 পাচ্ছি, প্রতিটার ক্ষেত্রে 12,000 পাচ্ছি। ওকে, তাহলে আমি একটা জিনিস কি বুঝলাম, সেটা হচ্ছে আমি যতবারই পি টাইমস কিউ অর্থাৎ প্রাইসকে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সেটা হচ্ছে আমাকে একটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু দিচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট একটা ভ্যালু দিচ্ছে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এ রেশনাল ফাংশন। আমাদের রেশনাল ফাংশনে কি ছিল, যদি হচ্ছে আমরা একটু রিকল করি, আমাদের রেশনাল ফাংশনটা ছিল হচ্ছে এরকম, আমাদের এফ অফ এক্স is p of x and q of x, এটা ছিল হচ্ছে আমাদের রেশনাল ফাংশন। তো আসলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা দেখেছি হচ্ছে যে এই রেশিওটা, অর্থাৎ এই রেশিওটা সবসময় কি থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে, পি এবং কিউ এর রেশিওটা একটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ওকে, এবার এই যে আমাদের রেশনাল ফর্ম, আমরা যেটাকে যদি এভাবে লিখতে পারতাম সেটা হচ্ছে, আমি এখান থেকে যদি এই লাইনে আসি, আমি জাস্ট কি করলাম, আমি হচ্ছে উভয় পাশে হচ্ছে কিউ দিয়ে যদি ডিভাইড করি, এ পাশে যদি আমি কিউ দিয়ে ডিভাইড করি, এ পাশে যদি আমি কিউ দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমার শুধু পি থাকছে, আর এদিকে হচ্ছে 12,000 ডিভাইডেড বাই কিউ থাকছে। ওকে, এখন যেহেতু নিচের আমার যে ডিনোমিনেটর এটা 0 হতে পারবে না, তাহলে আমি বলতে পারবো কিউ ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। এটা মেক সেন্স। আমার যদি মার্কেটে কখনো সাপ্লাই না আসে তাহলে হচ্ছে আমি তো আসলে প্রাইসকে ডিটারমাইন করতে পারবো না কখনো। ওকে, এখন এই থিওরি থেকে আমরা এখন দুটো সিচুয়েশনের সহজ প্রাইস ক্যালকুলেশন করব। কখনো কখনো এমন হয় যে প্রচুর ইলিশ ধরা পড়ে, জেলেরা প্রচুর ইলিশ ধরা পড়ে, বাম্পার ক্যাচ হচ্ছে, তখন আমি বললাম যে সাপ্লাই বেড়ে 100 টন হয়ে গেল, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রাইস কত, প্রাইস কত হবে। তাহলে আমরা আমাদের যে ফর্মুলাটা এখানে ইউজ করেছি, সরি, যে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেই ফর্মুলাটা আমরা এখানে আবার ব্যবহার করি। আমরা বলতে পারবো 12,000 ডিভাইড বাই কিউ। আমাদের এখন কিউ কত, কিউ হচ্ছে 100 টনস, আমার এই ক্ষেত্রে প্রাইস কত এখন 120 টাকা পার কেজি। ওকে, এই হচ্ছে আমার
ইলিশের প্রাইস যখন হচ্ছে সাপ্লাই অনেক বেড়ে গেল। ওকে, এবার আরেকটা সিচুয়েশন দেখি যে পুরো দেশে স্ট্রাইক হলো, যে গাড়ি ঘোড়া চলছে না, তো ইলিশ যদিও ধরা পড়ছে জালে, কিন্তু হচ্ছে বাজার পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না, অর্থাৎ ইলিশের সাপ্লাই কমে গিয়ে 5 টনে নেমে আসলো। তাহলে প্রাইস কত হবে, সেই প্রাইসটা আমরা একটু ক্যালকুলেট করি। 5 টন তাহলে কত হয়, 2 4 2400 টাকা, অর্থাৎ ইলিশের দাম বেড়ে হয়ে যাচ্ছে 2400 টাকা পার কেজি। এমনিতেই সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, দাম বাড়লে আরো সাধারণ মানুষ কিছুই খেতে পারবে না। ওকে, আমরা রেশনাল ফাংশন দেখলাম, সেই রেশনাল ফাংশন থেকে হচ্ছে একটা বাংলাদেশের এক্সাম্পল দিয়ে দেখলাম যে কিভাবে প্রাইস এবং কোয়ান্টিটির সম্পর্কটা বজায় থাকতেছে এবং কিভাবে হচ্ছে একটা রেশনাল ফাংশন আমরা বিল করতে পারতেছি। ওকে, এখন যদি আমরা এটার হচ্ছে একটা গ্রাফ, মনে আছে যে গ্রাফটা দেখতে কেমন ছিল, এই গ্রাফটার কিভাবে আসলে এই গ্রাফটা আমরা ফর্ম করতে পারি। দেখেন, আমরা যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওকে, এদিকে দিয়ে হচ্ছে আমি কোয়ান্টিটি কিউ এবং এদিকে দিয়ে হচ্ছে আমি প্রাইস পি। যখন প্রাইস 10 ছিল, যখন কোয়ান্টিটি অনেক বেশি ছিল, ধরেন আমি কোয়ান্টিটি লিখলাম 1200, না আমি আসলে কোয়ান্টিটি 60, সরি, ওকে, আমি কোয়ান্টিটি কম থেকে শুরু করি। আমার কোয়ান্টিটি যখন ছিল হচ্ছে 10, প্রাইস কত ছিল 1200, অর্থাৎ প্রাইস অনেক বেশি ছিল। সাপোজ এটা হচ্ছে 1200, ওকে। এরপরে কোয়ান্টিটি যখন হয়ে গেল 20 টন, তখন প্রাইস হয়ে গেল কত, 600, আরো কমে গেল, 600 এখানে চলে আসলো, এই পয়েন্ট চলে আসলো। এরপর কোয়ান্টিটি হয়ে গেল 30 টন, 30 টন, তখন প্রাইস হয়ে গেল 400, তাহলে আমি পয়েন্টটা পাচ্ছি এখানে। এরপরে হচ্ছে 40, কোয়ান্টিটি হয়ে গেল 40, প্রাইস হয়ে গেল তখন 300, আমার পয়েন্টটা হচ্ছে এখানে। এবং এরপরে হচ্ছে 60-র জন্য 200, যখন কোয়ান্টিটি হয়ে গেল 60, তখন আমার প্রাইস হয়ে গেল 200। এখন আমার কাজ হচ্ছে এই ডটগুলো সবগুলোকে আমি অ্যাড করে দিই। দিস ইজ দ্য গ্রাফ অফ এ রেশনাল ফাংশন, যেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখে আসলাম। ওকে, আমরা রেশনাল ফাংশনটা কভার করলাম। এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসি, ইনভার্স ফাংশন কি জিনিস। আমরা প্রথমে ডেফিনেশনটা দেখব, এরপর হচ্ছে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। এখানে কি বলছে, এফ সাচ দ্যাট এক্স হচ্ছে 1-to-1 ইনজেকশন ফাংশন, ইটস ইনভার্স ফাংশন হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ এফ যদি কোনো একটা ফাংশন হয়, সেটার ইনভার্স ফাংশনকে আমরা হচ্ছে এফ ইনভার্স ফাংশন বা এফ ইনভার্স বা তার ইনভার্স ফাংশন হিসেবে প্রকাশ করছি। ওকে, তো এটার ইনটুইশনটা বোঝার জন্য আমরা হচ্ছে ডেফিনেশনে আবার ব্যাক করব। আমরা ইনটুইশনটা বোঝার জন্য আগে একটা এক্সাম্পলে চলে আসি। মনে আছে যে আমরা একটু আগে বলেছিলাম যে পি ইজ 12,000 ডিভাইড বাই কিউ একটা রেশনাল ফাংশন এক্সপ্লেন করেছিলাম। তো তাহলে আমরা বলতে পারি কি, ইলিশ মাছের যে প্রাইস সেটা হচ্ছে ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ান্টিটি বাজারে কতটুকু আসছে সেটার উপর ডিপেন্ড করে সেই ইলিশ মাছের প্রাইসটা ডিটারমাইন হচ্ছে। তাই এটাকে আমরা এভাবে লিখলাম, পি ইজ এ ফাংশন অফ কিউ। ওকে, এখন আমরা এর আগে কি করলাম, বেশ কিছু সিচুয়েশনে আমরা ইলিশের প্রাইস ক্যালকুলেট করেছি। এখন আমরা কোয়ান্টিটি ক্যালকুলেট করব। ওকে,
এখন এই যে আমার ইকুয়েশন, এখান থেকে যদি আমি কিউ এর জন্য সলভ করি, অর্থাৎ কোয়ান্টিটির জন্য যদি সলভ করি, আমি কি পাবো? আমি হচ্ছে পি টাইমস কিউ, অর্থাৎ পি টাইমস কিউ সমান 12,000, বা সেখান থেকে যদি আমি কিউ সমান সলভ করি হচ্ছে 12,000 ওভার পি, দ্যাট মিনস ডিভাইডেড বাই পি। দ্যাট মিনস আমি বলতে পারি যে এখন একটা জিনিস মজার ব্যাপার দেখেন, এর আগে আমার কি ছিল? প্রাইস ইজ আ ফাংশন অফ কিউ, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি কি কোয়ান্টিটি, অর্থাৎ কতটুকু বাজারে সাপ্লাই আসছে সেটা হচ্ছে প্রাইসের উপর নির্ভর করছে। সো কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ পি। এই জিনিসগুলা এখন আমরা ইন্ট্রোডাকশন, কিন্তু পরবর্তীতে আমরা যখন আরো একটু অ্যাডভান্স, আরো বেশ কিছু লেকচার কভার করব, তখন হচ্ছে আমরা রিপিটেডলি বারবার বলতে থাকবো কিউ ইজ এ ফাংশন অফ পি, অর্থাৎ কোয়ান্টিটি সাপ্লাইড ইজ এ ফাংশন অফ পি, প্রাইস ইজ এ ফাংশন অফ কিউ, অর্থাৎ প্রাইস ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি সাপ্লাইড। ওকে, তাহলে দেখা যাচ্ছে পি এর ইকুয়েশন থেকে আমরা খুব সুন্দর করে কোয়ান্টিটি সাপ্লাইডের একটা ইকুয়েশন বের করলাম। সো দিস ইজ হাউ ইনভার্স ফাংশন ওয়ার্কস। আমার একটা ছিল আমার এফ অফ এক্স, আমি সেখান থেকে হচ্ছে এফ ইনভার্স ফাংশন ইনভার্স বের করলাম। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমরা আগের এক্সাম্পলে দেখেছি যে কোয়ান্টিটি চেঞ্জ হয়, প্রাইস কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে প্রাইস, আমাকে একটা প্রাইস দিয়ে দিচ্ছে, প্রাইসটা হচ্ছে কত? 400। আমাকে জিজ্ঞেস করলো কোয়ান্টিটি কত, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রাইসে যদি মার্কেট এ কত কোয়ান্টিটি ইলিশ সাপ্লাই হতে পারে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু, আমরা একই ইকুয়েশন ইউজ করছি, 12,000 ওভার 400, আমরা বলতে পারবো 300 টাকা পার কেজি। অর্থাৎ যদি না, আমি টাকা পার কেজি কেন লিখলাম? আমরা তো কোয়ান্টিটি সাপ্লাইড, কিউ হচ্ছে আমার কোয়ান্টিটি, তাহলে হচ্ছে আমাদের কোয়ান্টিটি ছিল টন, কিউ হচ্ছে এত টন। ওকে, তাহলে আমরা ইনভার্স ফাংশন, এটার ইনটিউশনটা কি, কিভাবে হচ্ছে আমরা ইনভার্স ফাংশন ইউজ করে প্রাইস বা কোয়ান্টিটি হচ্ছে ক্যালকুলেশন করলাম, সেটা আমরা দেখলাম। এবার আমরা যাই হচ্ছে নেক্সট আমাদের যে কম্পোনেন্ট, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং, এটা আপনারা অনেক বেশি ইউজ করে আসছেন কিন্তু হয়তো অনেক সময় বুঝে করেননি বা কখনো বা বোঝার চেষ্টা করিনি, ইনক্লুডিং মাইসেলফ, এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনটা দেখতে কি রকম হয়? ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ এটা সময়ের সাথে রিলেটেড অফ টি। আমার একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা হচ্ছে আমরা একটু পরে এক্সপ্লেন করে আসবো। তো এখানে একটা দেখার বিষয় যে এখানে হচ্ছে এই যে ভ্যালুটা, এখানে এইটা আমরা বলছি হচ্ছে কি ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 2.178, 2.718, যেটাকে আমরা হচ্ছে ইউলার্স নাম্বার বলি। তো এটা একটু মনে রাখবেন। ওকে, কয়েকটা জিনিস আমাকে একটু বুঝতে হবে আমরা ইনটুইশনাল গ্রাফে বোঝার জন্য, মানে যাওয়ার আগে, যে যখন আমি কোনো একটা নাম্বারের এক্সপোনেন্টকে আমি লগারিদমিক ন্যাচারাল লগ ইউজ করব, তখন হচ্ছে দ্যাট মিনস আমাকে সেই নাম্বারটা দিচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, আমি লিখলাম হচ্ছে সাপোজ আমি যদি বলি লন অফ ই টু দি পাওয়ার 10 সমান হচ্ছে বেসিক্যালি 10। ওকে, আবার ঠিক একইভাবে আমি যখন কোন একটা, ধরেন আমি এই পাশে লিখছি এক্স ইকুয়াল টু 10, আমি যদি হচ্ছে দুই পাশে যদি এটা লগারিদমিক কনভার্সনটা করি, লন অফ এক্স, আমরা লনকে বলি হচ্ছে ন্যাচারাল লগ, লন অফ 10। এই জিনিসগুলা বেসিক, তারপর হচ্ছে আমরা একটু টাচ দিয়ে যাই যাতে হচ্ছে সামনে আমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, এবার আমরা একটা এক্সাম্পলে চলে আসি।
এখন আমরা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রথমে অল্প কথা বলবো, রেমিটেন্স। জুলাই আন্দোলনের পর যখন বাংলাদেশে সরকার পতন হলো এবং নতুন সরকার আসলো, তখন বাংলাদেশের ইকোনমি প্রায় ভঙ্গুর, প্রায় মরমর অবস্থা। এখনো রিকভার করেনি। এটা কোন একটা দেশের ইকোনমি যখন আসলে ওভার দ্যাট ইয়ার্স ভঙ্গুর হয়ে যায়, সেটা আপনি চাইলে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে বেশ সময় লাগবে, আপনাকে বেশ কিছু উদ্যোগ নিতে হবে, ইনিশিয়েটিভস নিতে হবে সেটাকে রিভাইভ করার জন্য, এবং সেটা যদি আপনি সুন্দর করে করতে পারেন, ওভার দ্য টাইম হচ্ছে আপনার ইকোনমিটা রিভাইভ করবে। তো আমরা খুব সহজেই যে কোনো এন্টিটিকে, যে কোনো গভর্নমেন্টকে বা যে কোনো বডিকে খুব দ্রুত অ্যাকাউন্টেবল করতে পারি। যে আমরা যখন ইনস্ট্যান্ট কোনো চেঞ্জ দেখি না, যে কি ব্যাপার, আমার বাজেট বাড়ছে না কেন, আমার জিডিপি গ্রোথ বাড়ছে না কেন, সরকার তো চেঞ্জ হলো, আসলে জিনিসগুলো এভাবে কাজ করে না। আমরা এখন ম্যাথমেটিক্স পড়ছি, আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়বো, ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে আমরা জিনিসগুলা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো, কেন আসলে আমি চাইলেই 2 মাস পর ইকোনমি চেঞ্জ হবে না, 5 মাস পর, 6 মাস পর চেঞ্জ হবে না। ইটস এ লং প্রসেস, স্লো মুভিং প্রসেস। ওকে, রেমিটেন্স। রেমিটেন্সের এক্সাম্পল আমরা দেখবো, এবং এর সাথে সাথে হচ্ছে এক্সপোনেনশিয়াল যে ফাংশন, সে ফাংশনের আমরা একটু বোঝার চেষ্টা করব। বিসমিল্লাহ। আমরা এই টেবিলটা দেখি। টেবিলটাতে 2019 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত ইয়ার দেওয়া আছে, টি দেওয়া আছে 012। T0 বলতে বোঝায় যেই বছরের হিসাবটাকে আমরা বেস ইয়ার বলছি, সেটা হচ্ছে আমাদের টি ইকুয়াল টু 0, বাকিগুলো হচ্ছে 1 2 3 4। এরপর হচ্ছে রেমিটেন্স, আমরা ইউএস ডলার বিলিয়নে হিসাব করছি, অর্থাৎ 2019-এ টোটাল রেমিটেন্স ইনফ্লো হয়েছে। আমি রেমিটেন্স বলতে বোঝাচ্ছি যেটা আমাদের দেশে এসছে, আমাদের দেশ থেকে যেটা বাইরে গিয়েছে সেটা বোঝাচ্ছি না, অর্থাৎ আমি এখানে ইনফ্লো বোঝাচ্ছি। কত বছরে ইনফ্লো এসছে সেটা দেখানো আছে, এবং এই ভ্যালুটাকে যদি আমি লগারিদমিক লন নেই, ক্যালকুলেটরে অলরেডি আমি ক্যালকুলেট করে রেখেছি, অর্থাৎ আমি যদি বলি যে লন লন অফ 18.3 সমান কত, এই ভ্যালুটা হচ্ছে এটা। লন অফ 21.9 সমান কত, এই ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, লগারিদমিক ভ্যালু, ও হো, সবকিছু মুছে যাচ্ছে। ওকে, আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের ফর্মটা দেখে আসছি। এখানে আর বলতে আমি রেমিটেন্স ইনফ্লো বুঝাচ্ছি, এ ইজ দ্য কনস্ট্যান্ট, এবং ই টু দি পাওয়ার আর এবং টি, যেহেতু এখানে লাল কালি আছে, অন্য কালার। ওকে, আর হচ্ছে কি, এখানে আমার আর হচ্ছে রেমিটেন্স ইনফ্লো, অর্থাৎ প্রত্যেক বছর কি পরিমাণে হচ্ছে আমার দেশে রেমিটেন্স আসছে, আর টি হচ্ছে এই যে কততম বছর, যেই বছরের সাথে আমি তুলনা করতেছি, বেস ইয়ার হিসেবে ধরছি, সেটার থেকে কত বছর দূরে। ওকে, এখন আমার যখন এখানে আমি কনস্ট্যান্ট বলছি, এই কনস্ট্যান্টটা আমি কিভাবে ক্যালকুলেট করব? কনস্ট্যান্ট, এই হচ্ছে আমার ফর্মুলা, আর রেমিটেন্স ইজ ইকুয়াল টু এ টাইমস ই টু দি পাওয়ার আর টি। দেখেন, যখন যেই বেস ইয়ার, অর্থাৎ 2019 বেস ইয়ারে আমার টি ইকুয়াল টু 0, যখন ওই বেস ইয়ারে আমার রেমিটেন্স কত, 18.3 বিলিয়ন ডলার, আমার রেমিটেন্স ইনফ্লো হচ্ছে 18.3 বিলিয়ন ডলার। তাহলে আমি যদি ইকুয়েশনে বসিয়ে দেই, এই ইকুয়েশনে যদি বসিয়ে দেই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি, আমার দেখেন, যখন আমি জিনিসটা এভাবে লিখছি, এই অংশটাকে যদি আমি ই টু দি পাওয়ার, আমার আর কত, আমি জানি না, আমার টি কত, টি হচ্ছে 0, অর্থাৎ আমি এটাকে বলতে পারি ই টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অলওয়েজ 1, এটা অবশ্যই মনে রাখবেন। ওকে, তাহলে আলটিমেটলি আমার এটা সমান কত আসতেছে, এটা সমান আসতেছে আমার 1। ওকে, এই হচ্ছে 1, তাহলে আমি বলতে পারি এখান থেকে আমার যে কনস্ট্যান্ট, আমার কনস্ট্যান্টটা হচ্ছে 18.3।
ওকে, অর্থাৎ দ্যাট মিনস আমি যদি এটাকে এভাবে বুঝি, আমার যে বেস ইয়ারে হচ্ছে যতটুকু রেমিটেন্স ইনফ্লো হচ্ছে সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। এখন আমরা দেখি একটা হিসেব করি, আমার আসল উদ্দেশ্য কি, এই এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করে আমার প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স আসছে সেই রেমিটেন্স ইনফ্লোটা কত সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ আর কত সেটা হচ্ছে আমার দেখার বিষয়। ইনফ্লো কত আর। এখন একটা জিনিস দেখেন, আমি বিভিন্ন বছরের যে আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু কিন্তু আমি এখান থেকে জানতে পারছি। ওকে, আমি এর ভ্যালু ক্যালকুলেট করেছি, আমি টি এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, শুধু আমার বাকি আছে কি এই ইকুয়েশন থেকে আমি আর জানি, আমি এ জানি, আমি টি জানি, তাহলে আমাকে আর বের করা একদম ইজি হবে, সেটাই আমি এখানে করব। আমি এই বছরে 2023 সালের ডাটাটা এখন ইউজ করি। 2023 সালের ডাটাটা একটু খেয়াল করে দেখি। 2023 সালে টি ইকুয়াল টু কত, 4, টি ইকুয়াল টু 4। 2023 সালে আমার রেমিটেন্স ইনফ্লো ছিল $21.9 বিলিয়ন, $21.9 বিলিয়ন। তাহলে আমি জাস্ট আমার যে ইকুয়েশন ছিল আর ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আর টাইমস টি, জাস্ট বসিয়ে দিলাম সব ভ্যালুস গুলো। এখন এটাকে আমি অনেকভাবে সলভ করা যায়, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাহলে আমি ই টু দি পাওয়ার 4r সমান বলতে পারি 21.9 ডিভাইডেড বাই 18.3। অনেকভাবে সলভ করা যায়, আপনি এটা সরাসরি এখন গুগলে সার্চ দিলে চলে আসবে, ক্যালকুলেটরে করতে পারবেন, বাট আমরা একটু বেসিকটা একটু বুঝি। আমরা দুই পাশে হচ্ছে ন্যাচারাল লগ নিলাম, এই পাশেও ন্যাচারাল লগ নিলাম, এই পাশেও ন্যাচারাল লগ নিলাম। তাহলে এই পাশে ন্যাচারাল লগ নিলে আমরা একটু আগে বলে আসছি যে ন্যাচারাল লগ অফ ই টু দি পাওয়ার সামথিং সমান হচ্ছে এক্স। তাহলে এই পুরোটা হচ্ছে আমার এক্স, পুরোটা যদি এক্স হয় তাহলে হচ্ছে 4r হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে এই রেশিও আপনার ক্যালকুলেশন করে দেখবেন যে 0.180 আসে, অর্থাৎ আমি যদি 4r সমান এটা আমি যদি আর এর জন্য সলভ করি 0.045, এটাকে যদি আমি পার্সেন্টেজে বলি অর্থাৎ আমার 4.5%। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে রেমিটেন্সের ডেটা দেওয়া ছিল এবং সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনাল ফর্ম হিসেবে দেখছি, সেই এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম বাংলাদেশে প্রতি বছর প্রায় 4.5% হারে রেমিটেন্স ইনফ্লো করে। তো এই গেল হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা এক্সাম্পল, বাস্তব উদাহরণ, এবং হচ্ছে সেটাকে আমরা কিভাবে ইউজ করলাম সেটা আমরা দেখলাম। এখন আমি যদি ওকে সেটাতে এটা আমরা একটু ওকে, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বা আমি প্রশ্ন করব না, আমরা সবাই মিলে সলভ করব। যদি প্রশ্ন করি যে 2027-এ রেমিটেন্স কত হবে, রেমিটেন্স ইনফ্লো কত হবে, তাহলে আমরা অলরেডি এক্সপোনেনশিয়াল ফাংশন জানি, আমরা জানি হচ্ছে রেমিটেন্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ই টাইমস আর এবং টি। তাহলে আমি যদি রেমিটেন্সটা ক্যালকুলেট করি আমাদের ফর্মুলা থেকে আমরা অলরেডি জানি আমার এ সমান হচ্ছে কত, 18.3 ই টু দি পাওয়ার আর, অলরেডি আমরা আর এর ভ্যালু বের করে আসছি 0.045। এখন টি সমান কত, এইটা হচ্ছে দেখার বিষয়, টি সমান কত। এখন টি তো দেওয়া নেই, আমার টেবিলে যে তো টি দেওয়া নেই, এই যে টেবিল সেটাতে তো টি নাই, অর্থাৎ 2000 কত সালের জন্য করছি আমরা ক্যালকুলেশন, 2027 এর জন্য তো টি দেওয়া নাই। তাহলে আমি কি করব, তাহলে এটা সলভ করা যাবে কি যাবে না? হ্যাঁ, অবশ্যই সলভ করা যাবে। দেখেন 2023-এর জন্য যদি 4 হয়, 2024-এর জন্য হচ্ছে টি এর ভ্যালু 5, দ্যাট মিনস আমি যদি বলি 2000 অন্য কালার দিয়ে লিখি, তো
2023-এর জন্য t equal to 4, 2024-এর জন্য 5, 2025-এর জন্য 6, 2026-এর জন্য আমরা কি 26? আমি এটা এখানে লিখি যাতে আপনার কনফিউজ না হয়ে যায়। 2024-এর জন্য আমার t equal to 5, 2025-এর জন্য t equal to 6, 2026-এর জন্য t equal to 7, তাহলে আমার 2027-এর জন্য দেখেন আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ প্রথম দিকের ক্লাসগুলোতে লিখে লিখে যাচ্ছি, কিন্তু আমরা ওভার দ্য ক্লাস, ওভার দ্য লেকচার্স আমরা স্কিলগুলা আত্মস্থ করব এবং পরবর্তীতে আমরা যেই ক্যালকুলেশনগুলো ইজিলি করা যায় সেগুলো হচ্ছে আমরা স্কিপ করব। তাহলে দেখা যাচ্ছে আমার টি এর ভ্যালু হচ্ছে কত? টি এর ভ্যালু হচ্ছে 4, সরি 4 বলছি 8। তাহলে এখানে টাইমস 8, এটার ভ্যালু যত আসবে সেটাই হচ্ছে আপনার 2027 সালে বাংলাদেশের রেমিটেন্স ইনফ্লো। ওকে, এই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার আমরা আমাদের আরেকটা পার্টে চলে যাই, সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে নাম থেকে যে এখানে আসলে লগের ব্যাপার স্যাপার আসবে, লগের ক্যালকুলেশন আসবে। ওকে, ন্যাচারাল লগের ক্যালকুলেশন আসবে। তো আমরা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ওকে, আমরা একটু আগে একটা খুব সুন্দর ফর্মুলা লিখে আসছি। ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম। আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তো আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখে আসছি, r is equal to a e to the power r t। আমি যদি এটাকে দুই পাশে ন্যাচারাল লগ নেই তাহলে ln r সমান ln a। এরপর এখন আচ্ছা ওকে, আমি আরেকটু স্টেপ ভেঙে করি। বিশেষ করে আমার এই লেকচারগুলো এখন আপনাদের অনেক ভালো তোমরা অনেক ভালো ইউনিভার্সিটি, অনেক বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো এগুলো দেখবে। আমি বারবার বলেছি আমার এই লেকচারের একটা বড় অংশ থাকবে সবাইকে অ্যাকোমোডেট করা। যারা ম্যাথে দুর্বল, যারা ভাবে ম্যাথে ভালো করে আসেনি, তাদের জন্য আমি আর ফোকাসটা থাকবে। সাথে সাথে আমরা এমন কিছু টপিকও পড়বো যেখানে হচ্ছে অ্যাডভান্স অনেক ম্যাথ ইউজ করা হয়। সো আমি যদি এটাকে লন হিসেবে রাখি তাহলে ব্যাপারটা তো এরকম ছিল। ওকে, এখন লগের একটা প্রপার্টিস হচ্ছে আমি যদি লন অফ a টাইমস b লিখি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো ln of a প্লাস ln of b। ওকে, যদি আমি ln of xy লিখি আমি লিখতে পারবো ln of x প্লাস ln of y। এখন এই ফর্মুলাটা হচ্ছে যদি আমি এখন আমার ম্যাথে ইউজ করি তাহলে আমি কি লিখতে পারবো ln of a প্লাস ln of e r t। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ln of a। মনে আছে যে একটু আগে আমরা কভার করে আসছি, সেটা হচ্ছে ln of exponential e to the power x। তাহলে কি হয়ে যাবে? শুধুমাত্র এক্সটা থেকে যাবে আমার। এটা আমি এক্স বলতে আমি পুরো প্রোডাক্ট এটাকে আমি এক্স বোঝাচ্ছি। তাহলে আমার থাকছে হচ্ছে আর টি। সো আমি যদি ফাইনালি লাইনটা লিখি ln r সমান ln a প্লাস আর টি। এই যে একটা ইকুয়েশনকে আমি লন দিয়ে প্রকাশ করছি, দিস ইজ আ লগারিদমিক ফাংশন। সিম্পল। সো সিম্পল এবং সহজ। এটাকে যদি এখন জাস্ট আমরা যে ম্যাথ একটু আগে করে আসলাম, একই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমি এটাকে দেখাচ্ছি। এখানে একই জিনিস যে আমরা একটু আগে
ইকুয়েশন সলভ করে 2027 সালের জন্য রেমিটেন্স ইনফ্লো কত হয় সেটা আমরা ক্যালকুলেশন করে আসছি। তাহলে আমি একই জিনিস আবার রিপিট করি খুব দ্রুত। এই পাশে আমি ন্যাচারাল লগ নিলাম, এই পাশেও ন্যাচারাল লগ নিলাম, লন আর ন্যাচারাল লগ 18.3, যেহেতু এই কম্পোনেন্টটা এক্স তাহলে এটা পুরোটা এখানে চলে আসলো। তাহলে এই যে আমি এখন এটাকে একটু সাজিয়ে লিখলাম, কেন লিখলে একটু পরে বলছি। আমি এটাকে আগে নিয়ে আসতেছি, এটাকে পরে নিয়ে আসতেছি, অর্থাৎ আমি লিখছি হচ্ছে লন আর সামথিং প্লাস সামথিং। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি সরল রেখার ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c এই সরল রেখাটার সাথে তুলনা করব। এটাকে আমি বলছি হচ্ছে y, এই অংশটা হচ্ছে আমার স্লোপ m। বারবার অনেক আসবে, আপনি যদি ইকোনমিক্সের গ্রাফ, আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট, তুমি যদি ইকোনমিক্স পড়াশোনা করো, তোমাকে বারবার অনেক গ্রাফ আঁকতে হবে যেখানে তোমাকে স্লোপ কত, এটা স্লোপ কি বাড়বে নাকি কমবে, এটা কোথায় গিয়ে ওয়াই অ্যাক্সিসে ছেদ করবে, এটা অবশ্যই বুঝতে হবে। এটা আমরা স্লোপ সামনে ক্লাসে আরো ভালো করে পড়বো, এখন জাস্ট পরিচিতি দেখাচ্ছি। এই অংশটা হচ্ছে আমার স্লোপ, এই অংশ হচ্ছে আমার এক্স, ও এই পুরো অংশটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি বলি। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা সরলরেখার ইকুয়েশন বলে স্ট্রেইট লাইন y ইকুয়াল টু mx প্লাস c মুখস্থ, যেখানে হচ্ছে mটা হচ্ছে স্লোপ, অর্থাৎ লগ ফাংশনের থেকে একটা লগ রিদমিক ফাংশন থেকে কিভাবে সেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c কে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা শিখলাম। এখন কোনো জিনিস শেখার উদ্দেশ্য হচ্ছে সেটা আমি অ্যাপ্লাই কিভাবে করতে পারবো। আমরা একটু আগে কি সলভ করেছিলাম, 2027 সালে রেমিটেন্স কত হয় সেটা হচ্ছে আমরা এখানে সলভ করে আসছি। 2027 সালে রেমিটেন্স কত হয় ফর্মুলা দিয়ে সলভ করে আসছি। একই জিনিস আমরা ফাংশনাল, এখানে যে ইকুয়েশন রেডি করলাম সেই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা সলভ করব। ওকে, তো কিভাবে সলভ করব, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা একটু আগে সলভ করে আসছি, আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আর টি। এখন যদি হচ্ছে আমরা এটার ইকুয়েশন দিয়ে সলভ করার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি লন আর সমান 0.045 টি। আমাকে টিটা বের করতে হবে 2030-এর জন্য, টি কত আমার 2027-এর জন্য টি। আমি বারবার বলছি এই টি কি সবসময় ফিক্স? নো, আমাদের, আমি ক্লিয়ার করে বলি, আমাদের ডেটা শুরু হয়েছে 2019 থেকে, আমরা 2019-কে আমাদের বেস ইয়ার ধরেছি, সেখান থেকে আমরা টিটা ক্যালকুলেশন করছি। তোমাদের যদি কোয়েশ্চেনে অন্য ইয়ার থেকে শুরু করে, তোমাদের সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বেস ইয়ার কোনটা, বলে দিচ্ছে কোয়েশ্চেনে বলে দিলে সেটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে বেস ইয়ার কোনটা। সো এখানে 2027-এর জন্য হচ্ছে টি হচ্ছে 8, তাহলে 2028-এর জন্য 9, 10, 11, আমার 2030-এর জন্য টি কত 11। ওকে, তাহলে আমি জাস্ট এখানে বসিয়ে দিব 18.3 e to the power 0.045 টাইমস 11। আনসার যা আসে আপনারা সলভ করে নেবেন। যারা হচ্ছে একটু ক্যালকুলেশন একটু কঠিন লাগে তাদের জন্য হোমওয়ার্ক, আপনারা ক্যালকুলেশন করে এটা আনসারটা বের করে রাখবেন। ওকে, আমরা যেখানে ছিলাম, আমরা আমাদের কোথায় আমরা ইনভার্স ফাংশন দেখেছি, আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দেখেছি, আমরা লগারিথমিক ফাংশন দেখেছি। ওকে, এবং সেগুলোর সাথে এক্সাম্পল গুলো আমরা সলভ করেছি আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ফর্মুলা দেখলে ভয় লাগে, অনেক স্টুডেন্ট, অনেক না বলবো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্মুলা দেখলে এগুলো কি হাবিজাবি কঠিন। হাবিজাবি বলে বলা উচিত হবে না, কখনোই উচিত হবে না। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মসের পিছনে অবশ্যই লজিক কাজ করে, অবশ্যই সেখানে হচ্ছে কিভাবে এসছে এটা কোনো না কোনো মানুষের পরিশ্রমের ফল। যেন আমি চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে পড়ার বা বুঝার। তাহলে আমরা
একটা জিনিস দেখে তারপর হচ্ছে ইন্টু বা কিভাবে বিল্ড করে ইনক্রিজিং ফাংশন। x1 ইফ x1 ইজ গ্রেটার দেন x2 হয় এবং তারপর যদি ফাংশন অফ f of x1 ইজ লেস দেন f of x2 হয়, তাহলে হচ্ছে কোনো একটা ফাংশনকে আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং। আমাদের আজকের ক্লাসের জন্য আমরা স্ট্রিক্টলি শব্দটা বলবো না, আমরা ইনক্রিজিং শব্দটা বলবো। আমাদের পরবর্তীতে আমরা যখন ডেরিভেটিভস পড়বো তখন হচ্ছে আমরা দেখবো স্ট্রিক্টলি ইনক্রিজিং বলতে কি বোঝায়, ইনক্রিজিং বলতে কি বোঝায়, ম্যাক্সিমা কি মিনিমা কি, সেটা হচ্ছে আমরা পরে দেখবো। তো আজকের ক্লাসের জন্য আমরা শুধুমাত্র হচ্ছে সহজভাবে বোঝার জন্য ইনক্রিজিং ফাংশন হিসেবে দেখবো। ওকে, ইনক্রিজিং ফাংশন কি? এমন একটা ফাংশন যার হচ্ছে ইনপুট যদি বাড়ে তার আউটপুট অবশ্যই বাড়বে, সেটাই হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। এই শর্ত যদি বজায় রাখতে পারে, অর্থাৎ ইনপুট যখনই বাড়বে আউটপুট তখনই বাড়বে, এই শর্ত যদি পূরণ করতে পারে তাহলে সেটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। আমরা একটা রেমিটেন্স এক্সাম্পল দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল এখানে, কারণ হচ্ছে আমরা এখানে দেখব যে এক্সচেঞ্জ রেট, অর্থাৎ এই বাংলাদেশি টাকার সাথে হচ্ছে ডলারের যে এক্সচেঞ্জ রেট, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রেমিটেন্স ইনফ্লো, আমরা কিন্তু এখানে বারবার আমি যখন রেমিটেন্স বলছি এটাকে আমি ইনফ্লো হিসেবে বুঝাচ্ছি, অর্থাৎ আমাদের দেশে যেটা আসছে ইনফ্লো। তো যখন $1 সমান 85 টাকা ছিল, তখন দেখা যাচ্ছে রেমিটেন্স ইনফ্লো ছিল $13.1 বিলিয়ন। এখন বাড়তে বাড়তে দেখা গেল এখন $1 সমান 120, এখন মনে হয় কারেন্ট রেট 123 অ্যারাউন্ড, আপনি যদি ইনসেন্টিভ সহ হিসাব করেন 124 এর আশেপাশে। দেখা যাচ্ছে 120 টাকা যদি ডলারের রেট হয়, এখন রেমিটেন্স ইনফ্লো হচ্ছে 21.9। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে দেখেন ডলারের এগেইনস্টে বাংলাদেশের মূল টাকা কিন্তু দুর্বল হচ্ছে। এখন কিভাবে দুর্বল হচ্ছে? আপনি আগে যেই টাকায় $1 কিনতে পারতেন, এখন তার থেকে অনেক বেশি টাকা দিয়ে আপনাকে সেই ডলার কিনতে হচ্ছে, অর্থাৎ ডলারের এগেইনস্টে টাকা দুর্বল হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, রেমিটেন্সের ইনফ্লো বাড়তেছে। কিভাবে আমরা একটু দেখি। এখন আমরা ইনক্রিজিং ফাংশনের শর্তটাতে চলে যাই। আমাদের কি ছিল? ফর এনি x1 ইজ গ্রেটার দেন x2 হলে f of x1 ইজ গ্রেটার দেন f of x2। আমরা গ্রাফ থেকে ইনটুইশনটা একটু বোঝার চেষ্টা করি। যখন বাংলাদেশি টাকা এবং ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট 90 ছিল, তার আগের ডেটার সাথে আমি হিসাব করি, তাহলে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2। তাহলে আমি বলতে পারি হচ্ছে আমার x1 ইজ গ্রেটার দেন x2। এখন আমি দেখি যে যখন এক্সচেঞ্জ রেট 90 ছিল, তখন হচ্ছে f of x1 কত? f of x1 হচ্ছে 14.2 এবং f of x1 হচ্ছে 13.1। অর্থাৎ ফর দিস কন্ডিশন when x1 is greater than x2, অর্থাৎ x1 x2 থেকে বড়, তখন দেখা যাচ্ছে f of x1 is greater than f of x2. This is the condition of an increasing function. So আমরা যে ডেটা নিয়ে যে ফাংশনাল ফর্ম নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশনের রিপ্রেজেন্টেশন। এটা কেন বুঝছি? ওকে, এখন এই ইনক্রিজিং ফাংশনটাকে আমরা যে কোনো কিছু পড়লে চেষ্টা করব সেটাকে একটা ইকুয়েশনের রূপ দেওয়ার চেষ্টা করতে, আমাদের বোঝার সুবিধার জন্য। আমরা রেমিটেন্স এক্সচেঞ্জ রেটের সাথে যে রেমিটেন্সের যে ইকুয়েশনটা, সেটাকে হচ্ছে আমরা ER is equal to 0.3 E minus 10.5 এটা দিয়ে প্রকাশ করি। এজ ইউজুয়াল আমি আবার নিয়ে আসতেছি y equal to mx plus c,
তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি, আমার স্লোপ কি? আমার স্লোপ হচ্ছে এই অংশটা হচ্ছে আমার স্লোপ। এখন দেখেন স্লোপটা কিন্তু পজিটিভ, রাইট? তাহলে ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে আমি যদি ইনক্রিজিং ফাংশনের একটা ইকুয়েশন লিখি, সেই ইকুয়েশনে যদি আমি স্লোপ বের করতে পারি, সেই স্লোপটা অবশ্যই 0 থেকে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে গেল হচ্ছে আমার ইনক্রিজিং ফাংশন, এবং আমরা এক্সাম্পলটা কিসের দিলাম? এক্সচেঞ্জ রেট এবং হচ্ছে রেমিটেন্স ইনফ্লো দিয়ে হচ্ছে আমরা এক্সাম্পলটা দিলাম। এবার আমরা আসি হচ্ছে ডিক্রিজিং ফাংশনটা কি দেখি। খুবই গুরুত্বপূর্ণ কান্ট্রির একটা বিষয়, সেটা হচ্ছে ট্যারিফ রেট। ট্যারিফ রেট দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে ওকে, ওকে, ডিক্রিজিং ফাংশন আমাদের লেফট কলামে ট্যারিফ রেট দেওয়া আছে, এবং হচ্ছে ডান পাশের কলামে হচ্ছে প্রতি বছর ওই ট্যারিফ রেটের, প্রতি বছর বলবো না, ওই ট্যারিফ রেটের এগেনস্টে কতটুকু ইম্পোর্ট হতে পারে বা হয়েছে, সেটার হচ্ছে একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে ইউএস ডলার, বিলিয়ন ইউএস ডলার দেওয়া আছে। এখন ডিক্রিজিং ফাংশনের শর্তটা, ডিক্রিজিং ফাংশনের শর্তটা হচ্ছে ফর এনি x1 ইজ লেস দেন x2, f of x1 is greater than f of x2. আমি আবার রিপিট করি, ফর এনি x1 is greater than x2, সরি, ফর এনি x1 is less than x2, less than x2, f of x1 is greater than f of x2. আমরা ইনটুইশনটা কি একটু গ্রাফ থেকে বোঝার চেষ্টা করি। দেখেন এই এক্সচেঞ্জ রেটটা 10 থেকে 5 ইজ লেস দেন 10, অর্থাৎ x1 ইজ লেস দেন 10। তখন আমি আবার এখানে দেখতে পাচ্ছি কি, আমি এটা একটু এখানে লিখি, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার f of x1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার f of x2। তাহলে দেখা যাচ্ছে আমার 5 ইজ লেস দেন 10 ডেফিনেটলি, কিন্তু f of x1 ইজ গ্রেটার দেন f of x2। দেখা যাচ্ছে f of x1 f of x2 থেকে বড়। তাহলে এই দুটো এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে আমি বলবো যে এটা একটা ডিক্রিজিং ফাংশন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অর্থাৎ আমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা একটা ডিক্রিজিং গ্রাফ হবে। ওকে, এখন আমার আগে কি ছিল? আমার আগে ইনক্রিজিং ফাংশনের একটা শর্ত ছিল যে ইনপুট আমি যখন বাড়াবো আমার আউটপুট বাড়বে। এখন ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে কি, আমার আমার ইনপুট যদি বাড়ে আমার আউটপুট কমবে। ওকে, দেখেন ইকোনমিক্সে অনেক ফর্মুলা, অনেক কিছু, অনেক গ্রাফ, সব জিনিসগুলো যদি আপনি খুব সহজভাবে ইন্টুইশন দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না, এবং যে কোনো সময় যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারবেন। আর আমার টিচিং ফিলোসফিক্যাল যে গুরু, ওনার নাম হচ্ছে রিচার্ড ফেইম্যান। গত 100 বছরের বা কয়েকশো বছর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ফিজিসিস্ট। একটা কথা বল, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, টিচ দ্যাট। অর্থাৎ তুমি যদি কিছু শিখতে চাও, ভালো করে শিখতে চাও, পড়ো, একবার দুইবার করে পড়ো, সেটা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডকে বা জুনিয়রকে বা ক্লাসমেটকে বা নিজে নিজে পড়ো বা কাউকে পড়াও, দেন তুমি সেই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। সো ওই জন্য বলছি যে যে কোনো বিষয় যেটা চেষ্টা করবা, সেটা হচ্ছে রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝার বা সহজভাবে বুঝার, তাহলে জিনিসটা সবসময় পরীক্ষায় মুখস্থ। হ্যাঁ, পরীক্ষায় আমাদের প্রথম টার্গেট থাকবে অবশ্যই পরীক্ষা ভালো করা। আমি বারবার একটা জিনিস গুরুত্ব দেই সব স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে রেজাল্ট ভালো করতেই হবে। সিজিপিএ যার 4 এবং যার সিজিপিএ 2.6, দ্যাটস এ হিউজ ডিফারেন্স।
সিজিপিএ ভালো থাকলে তুমি অবশ্যই অনেক কিছু ব্যাপারে তুমি জীবনে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে। সো সিজিপিএ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এর সাথে সাথে পরীক্ষা ভালো করার জন্য আমাকে অবশ্যই ভালো করে বুঝে পড়তে হবে। ভালো করে বুঝে পড়ার জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে পড়াশোনাটাকে এনজয়েবল করতে হবে। পড়াশোনাটাকে যাতে আমি ভালো করে পড়তে পারি, সুন্দর করে পড়তে পারি, সেটা আমাকে চেষ্টা করতে হবে। সো ঠিক আছে, আমরা আমাদের ডিক্রিজিং ফাংশনে আসি। তো দেখা যাচ্ছে ট্যারিফ রেট যত বাড়ছে আমার ইম্পোর্ট তত কমছে। অর্থাৎ ইনপুট যত বাড়ছে, ইনপুট হচ্ছে ট্যারিফ রেট, আমার আউটপুট হচ্ছে কি ইম্পোর্টস ইউএস বিলিয়ন ডলারে, সেটা হচ্ছে ধীরে ধীরে কমছে। সো দিস ইজ এ ডিক্রিজিং ফাংশন। এই ডিক্রিজিং ফাংশনটাকে আমরা একটা ফাংশনাল ফর্ম দেই, m equal to minus 1.8t plus 73 as usual। এটাকে হচ্ছে আমরা একটা y equal to mx plus c এর সাথে তুলনা করব। এখন খেয়াল করে দেখো আমাদের স্লোপ যে m স্লোপ সেটা কিন্তু নেগেটিভ, লেস দেন 0। সো যখন কোনো একটা ইকুয়েশনের স্লোপ হচ্ছে লেস দেন 0, তখন আমি বলতে পারবো এটা একটা ডিক্রিজিং ফাংশন। ওকে, এবার এখন আমরা একটু গ্রাফটা একটু দেখি। আমার যখন এক্সচেঞ্জ রেট বাড়ছিল তখন হচ্ছে গ্রাফ, আমার যেই রেমিটেন্স ইনফ্লোটা কিন্তু একটা আপওয়ার্ড স্লোপের বাড়ছিল। অর্থাৎ আমার যে গ্রাফটা কিন্তু ধীরে 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 বাড়তেছিল। অর্থাৎ আমার স্লোপটা কি, এখানে আমার স্লোপ হচ্ছে গ্রেটার দেন 0। আবার আমরা যখন ট্যারিফ রেট এখন দেখলাম, ডিক্রিজিং ফাংশন, ট্যারিফ রেটের ক্ষেত্রে দেখলাম হচ্ছে ধীরে ধীরে ট্যারিফ রেট যত বাড়তেছে ইম্পোর্ট ভলিউম তত কমছে, ধীরে ধীরে কমছে। অর্থাৎ গ্রাফটা নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলি যে স্লোপ ইজ লেস দেন 0। ওকে ওকে, এবার আমরা আমাদের লাস্ট এবং অনেক সময় নিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্লোপ অফ এ ফাংশন কি জিনিস। ওকে, আমরা বিস্তারিত পড়বো। স্লোপ জিনিসটা কি আমরা হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। 1 জিবি ডাটার জন্য ইউজার থেকে নিচ্ছে 20 টাকা, 2 জিবির জন্য 40 টাকা এবং 3 জিবির জন্য হচ্ছে 60 টাকা। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি প্রতি এডিশনাল জিবি গিগাবাইট মোবাইল ডেটার জন্য মোবাইল অপারেটররা তোমাদের কাছ থেকে কত টাকা করে নিচ্ছে, তখন হিসাবটা একদম সহজ। এই ডিফারেন্স 20, তাহলে বলা যাবে হচ্ছে 1 জিবি মোবাইল ডাটা বেশি ইউজ করতে হলে আমাকে 20 টাকা খরচ করতে হবে। এই যে এডিশনাল 1 জিবি ডেটার জন্য এক্সট্রা যে টাকাটা খরচ করতে হচ্ছে সেটা হচ্ছে আমার স্লোপ। অর্থাৎ আমি যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, এদিকে হচ্ছে কস্ট, হচ্ছে কোয়ান্টিটি। ওকে, আমার কোয়ান্টিটি প্রথম হচ্ছে ছিল 1 জিবি, তাহলে তখন আমার কস্ট ছিল 1 জিবি, কস্ট ছিল 20 টাকা। পয়েন্টটা হচ্ছে এখানে। যখন 2 জিবি তখন হচ্ছে কস্ট 40 টাকা, পয়েন্টটা হচ্ছে এখানে। যখন 3 জিবি ডাটা তখন হচ্ছে 60, পয়েন্টটা হচ্ছে এখানে কোথাও। আমি যদি এখানে একটা ডটগুলোকে
অ্যাড করি, খুব সুন্দর একটা গ্রাফ উপরের দিকে উঠে যাচ্ছে। এখন আমরা স্লোপের ডেফিনেশনটা শিখবো, স্লোপ কিভাবে ক্যালকুলেশন করে। দেখেন, 1 থেকে 2, এই 1 জিবি ডাটা থেকে 2 জিবির দিকে কতটুকু ডিস্টেন্স হচ্ছে, এতটুকু ডিস্টেন্স। সেটা আমি অন্য কালার দিয়ে দেই। অর্থাৎ 1 থেকে 2 জিবিতে ডিস্টেন্সটা হচ্ছে এতটুকু। এখন মনে আছে, আমরা তো সবাই একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে 1 থেকে 2 এর যে পরিবর্তন, যে কতটুকু পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে ডেল এক্স। আবার কত টাকা পরিবর্তন হলো, তো টাকার পরিবর্তনটা হচ্ছে তোমার এখান থেকে এতটুকু পয়েন্ট পর্যন্ত, এই অংশটাকে হচ্ছে টাকার পরিবর্তন। তাহলে এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে আমার ডেল ওয়াই। এখন ফর্মুলা আমরা মুখস্থ করব না, আমরা কিভাবে শিখতেছি। প্রশ্ন হচ্ছিল কত 1 জিবি ডেটার জন্য অতিরিক্ত কত টাকা লাগছে, তখন তোমরা কিভাবে, আমরা কিভাবে উত্তর দিলাম যে 20 টাকা লাগছে, 20 টাকা লাগছে। তো 20 টাকাটা তুমি কিভাবে বের করলা? 20 টাকাটা তুমি বের করলা যে কোনো একটা 40 থেকে হয়তো 20 বিয়োগ করেছো, বা 60 থেকে 40 বিয়োগ করেছো। তাহলে ব্যাপারটা এমন হচ্ছে, ঠিক আছে, তুমি কি করলা, 40 টাকা থেকে 20 টাকা বিয়োগ করলা, আর নিচে কি করলা, 2 জিবি ডাটা থেকে 2 - 1 করলা। তাহলে কত আসে? এদিকে ছিল 20, এদিকে ছিল 1, সমান কত? 20। এখন তোমাদের ক্লাসে অন্য এক ফ্রেন্ড, সে করলো কি, সেভাবে ক্যালকুলেশন করলো না, সে ক্যালকুলেশনটা করলো হচ্ছে কিভাবে, সে করলো হচ্ছে 60, সে করলো হচ্ছে সে 60 থেকে 40 হিসাবটা করলো আর কি। সে 60 - 40 ডিভাইডেড বাই 3 জিবি থেকে 2 জিবি ডাটা, 3 - 2, তার ক্ষেত্রে কত আসলো? 20। তাহলে এটা করলো হচ্ছে তোমাদের ক্লাসের, তুমি করলে এই ক্যালকুলেশন, তোমার আনসার আসলো 20। তোমার অন্য একটা ফ্রেন্ড করলো, তার আনসার আসলো 20। তোমার অন্য একজন ফ্রেন্ড অন্যভাবে ক্যালকুলেশন করবে, সে করবে কি, সে করলো কি, সে 60 - 20 করলো। তাহলে তার ক্ষেত্রে কয় জিবি থেকে 3 জিবি থেকে 1 জিবিতে পরিবর্তনটা হিসাব করতে হবে। তাহলে সে করলো কি, 3 জিবি - 1, উপরে আসে 40, নিচে আসে 2 ইকুয়াল টু 20। এক্সেলেন্ট। অর্থাৎ তুমি যেভাবেই ক্যালকুলেশন করছো না কেন, তুমি যেই গ্রাফটা এঁকেছো সেই গ্রাফের ক্ষেত্রে স্লোপ কত আসতেছে? 20 আসতেছে। স্লোপটা কনস্ট্যান্টলি হচ্ছে গ্রাফটা বাড়তেছে, কনস্ট্যান্টলি হচ্ছে প্রতি জিবি ডাটার জন্য হচ্ছে খরচটা বাড়তেছে। ওকে, তাহলে স্লোপের আইডিয়াটা কি? তুমি কি করলা, তুমি প্রাইস থেকে বারবার বিয়োগ, প্রাইসের ডিফারেন্সটা দেখছো, প্রাইসটা কোথায় আছে? ওয়াইতে আছে। তাহলে উপরে কি, এই যে এটা হচ্ছে কি প্রাইসের পরিবর্তনটা, আমার এখানে প্রাইসের পরিবর্তন। তাহলে আমি জিনিসটা কিভাবে লিখতে পারি যে ডেল ওয়াই, আর নিচে হচ্ছে তোমার কি ডেটার পরিবর্তন হচ্ছে ডেল এক্স। ডেটার পরিবর্তনগুলো তুমি কোথায় দেখাচ্ছ? এখানে দেখাচ্ছ, অর্থাৎ ডেল, সরি, দিস ইজ দ্য ডেফিনিশন অফ স্লোপ। অর্থাৎ তোমার ওয়াই এর পরিবর্তনকে আমি যদি এক্স এর পরিবর্তন দিয়ে ডিভাইড করি, সেটাই হচ্ছে আমার স্লোপ, অর্থাৎ এটাই হচ্ছে আমার স্লোপ। ওকে, অর্থাৎ আমি যদি এটাকে একটু বুকিশ ভাষায় বলি সহজভাবে, সেটা হচ্ছে হাউ মাচ ওয়াই চেঞ্জেস ওয়েন এক্স ইনক্রিজ বাই 1 ইউনিট। আমি তোমাদেরকে কেন বারবার বলছি স্লোপ জিনিসটা ভালো করে বুঝতে হবে। স্লোপ অবশ্যই বুঝতে হবে ইকোনমিক্সে ভালো করার জন্য। অনেক ধরনের গ্রাফ, অনেক কন্ডিশনের গ্রাফ যখন তুমি ড্র করবে, একটা স্লোপ একরকম থাকবে, স্লোপটা বুঝে তারপর হচ্ছে গ্রাফটাকে ড্র করতে হবে। ওকে, এই গেল হচ্ছে আমাদের স্লোপ কিভাবে ডিটারমাইন করে সেটা আমরা দেখলাম। এখন আমরা
একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো আমাদের প্রতিদিনের যে স্ট্রাগল, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য, বাসায় ব্যাক করার জন্য যে স্ট্রাগল। তো আমরা একটা চার্ট দেখি। এই চার্টের প্রথম কলামে দেওয়া হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স, তোমার বাসা থেকে বা ইউনিভার্সিটির দূরত্ব, এবং তুমি কত টাকা তোমার রিক্সা ভাড়া লাগে এবং কত টাকা তোমার সিএনজি ভাড়া লাগে সেটার এক্সাম্পলটা দেওয়া আছে। ওকে, এখন খেয়াল করে দেখো, তোমার রিক্সার ডিস্টেন্স যখন 2 কিলোমিটার থেকে 4 কিলোমিটারে চলে আসতেছে, তখন খরচ বেড়ে 24 থেকে 48 টাকা আছে, হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি খুব সুন্দর একটা এক্সাম্পল দেখে আসছি যে আমি যদি স্লোপ বের করতে চাই, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন, তাহলে 24 টাকা থেকে 48 টাকা বাড়ছে, অর্থাৎ 24 টাকা আমার ভাড়া বাড়ছে। ডিফারেন্স, আমার ডিফারেন্স ইজ 24 এবং ডিস্টেন্স ডিফারেন্স ইজ 2। দ্যাট মিনস আমি যদি এখন মুখে মুখে ক্যালকুলেশন করি, আমার ফেয়ার ডিফারেন্স ইজ 24 আর আমার ডিস্টেন্সের ডিফারেন্স কত, 2, অর্থাৎ 12। অর্থাৎ আমি যে স্লোপটা পাচ্ছি সেই স্লোপটা হচ্ছে 12। এখন খেয়াল করে দেখো, আমরা খুব দ্রুত ক্যালকুলেশনটা করবো এখন। এখানে পার্থক্যটা কত, 24। এর পার্থক্য কত, 24। পার্থক্যটা কত, 24। পার্থক্য কত, 24। একই রেটে বাড়তেছে ডিস্টেন্স, 2 2 2 2। ওকে, তাহলে এটাকে যদি আমি এখন প্লট করার ট্রাই করি, ওহো, আমি যদি এটাকে প্লট করি এখানে, কিভাবে আমি গ্রাফটা পাবো? যখন ডিস্টেন্স 2, তখন আমার খরচ হচ্ছে 24 টাকা। 24 টাকা মানে এখানে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট। ওকে, এটার ইকুইভ্যালেন্ট ইন্টারসেকশন হচ্ছে এটা। যখন ডিস্টেন্স 4, তখন আমার খরচ হচ্ছে 48 টাকা, এখানে কিছু একটা হবে। যখন ডিস্টেন্স 6, আমার খরচ হচ্ছে 72 টাকা, 75, এখানে কোনো একটা পয়েন্ট হবে। যখন 8, তখন 96, 8 96, এখানে একটা পয়েন্ট হওয়া উচিত। 10 হলে 120, এখানে একটা পয়েন্ট হওয়া উচিত। আমি যদি এখন এটাকে একটা জয়েন করি, সুন্দর হয়নি। স্ট্রেট লাইন, এখানে আসলে পয়েন্টের আমাদের পজিশন গুলা ঠিক হয়নি। আমরা ছোটবেলায় কি করতাম, জিওমেট্রিতে কোনো কিছু না মিললে পরবর্তী পেন্সিল দিয়ে বড় করে মিলিয়ে দিতাম, সেটাই করছি। ওকে, স্ট্রেট লাইন অর্থাৎ একটা লিনিয়ার ফাংশনের স্লোপ আমরা ড্র করলাম, সরি একটা গ্রাফ ড্র করলাম। এবার আমরা সিএনজি ভাড়াটা দেখি। সিএনজি ভাড়া খুবই ক্রিটিক্যাল, সিএনজি আলাদাকে কনভিন্স করা সবসময় খুব ক্রিটিক্যাল হয়। এখন প্রতি এডিশনাল 2 কিলোমিটার রাস্তার জন্য সিএনজি ভাড়াটা চেঞ্জ হচ্ছে, 52, 78, 114, 162, 220। আমি এই দুইটার ডিফারেন্সটা একটু দেখি। 78 আর 52 এর ডিফারেন্স হচ্ছে 16 এবং ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 2। তাহলে ভাড়ার পরিবর্তন ডিভাইডেড বাই ডিস্টেন্সের পরিবর্তন, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এবার আমি এই ডেটার জন্য হিসাব করি। 114 থেকে 78 ডিফারেন্স হচ্ছে 36, 4 থেকে 6 এর ডিফারেন্স হচ্ছে 2, প্লাস স্লোপ কত, 18। তাহলে দেখা যাচ্ছে কি সিএনজি আলারা তাদের স্লোপ চেঞ্জ করছে, অর্থাৎ তাদের ভাড়া কত ডিস্টেন্সে কত ভাড়া যাবে সেটা হচ্ছে এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে তার স্লোপ বিভিন্ন হচ্ছে। দিস ইজ কল্ড নন লিনিয়ার স্লোপ। অর্থাৎ স্লোপ যখন লিনিয়ার হয়, আমরা আগের ক্ষেত্রে রিক্সাওয়ালার ক্ষেত্রে দেখছি কি খুব সাদামাটা মানুষ ডিস্টেন্স বাড়লে সে একই রেটে হচ্ছে তার ভাড়াটা বাড়তো, কিন্তু সিএনজিওয়ালার ক্ষেত্রে ব্যাপারটা এমন না। অর্থাৎ তার বিভিন্ন সময় ভাড়ার সরলরেখার স্লোপটা বিভিন্ন হয়। আমরা যদি এটা খুব কুইক প্লট করার চেষ্টা করি, সিএনজিওয়ালার জন্য যখন ডিস্টেন্স 2, তখন সিএনজি ভাড়া 52, এখানে 4 এর জন্য 78, তো এখানে 6 এর জন্য 114,
8-এর জন্য 162, 162 হয়তো এখানে কোথাও হবে। আবার 10-এর জন্য হচ্ছে 220, 220 হচ্ছে এখানে একটা কোনো পয়েন্ট হবে। তো এটাকে যদি আমি এরকম একটা গ্রাফ হচ্ছে ছোটবেলার লজিকে মিলিয়ে দিই, সো তার বিভিন্ন পয়েন্টের স্লোপটা ডিফারেন্ট। স্লোপ এক একটা পয়েন্টে স্লোপ এক এক রকম। তো ডিফারেন্ট স্লোপ, এটাকে আমি বলছি হচ্ছে ডিফারেন্ট স্লোপ। আর একটু আগে সরি রিক্সাওয়ালার যেটা স্লোপ সরলরেখা ছিল আপনার ফেয়ার ভার্সেস ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি হচ্ছে সেম স্লোপ। অর্থাৎ যখন কোন একটা লিনিয়ার ইকুয়েশন দেখবো, সেই লিনিয়ার ইকুয়েশনের হচ্ছে স্লোপটা সবসময় আইডেন্টিক্যাল, সেম থাকবে, চেঞ্জ হবে না। যখন আমরা কোনো একটা নন লিনিয়ার ইকুয়েশন দেখবো, তার স্লোপটা হচ্ছে বিভিন্ন পয়েন্টের জন্য আমরা বিভিন্ন স্লোপ পাবো। সো আমাদের পড়াশোনা ক্লাসটা আজকে এতটুকুই। আমরা অনেক কিছু কভার করেছি। তো আমি আশা করছি তোমরা এগুলা ভালো করে বুঝবে। বেসিকগুলা ভালো করে বুঝলে তোমাকে গ্রাফ ভালো করে বুঝতে হবে মাইক্রো ইকোনমিক্স ভালো করে বোঝার জন্য, ম্যাক্রো ইকোনমিক্স ভালো করে বোঝার জন্য। অর্থাৎ ম্যাক্রো, অ্যাডভান্স ম্যাক্রো, ইন্টারমিডিয়েট ম্যাক্রো, অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্রাফ, নর্মাল যে ফাংশনাল ফর্মগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে, এর কোনো বিকল্প নেই। সো এই ক্লাসগুলো আমি আশা করবো সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবে, এবং হচ্ছে তোমার কেমন লেগেছে ক্লাসগুলো আমাকে জানাবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ আমাদের পরিবার, আমাদের সবাইকে হচ্ছে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।